ভূতনাথ কৈশোর উত্তীর্ণ করে যৌবনে পদার্পণ করেছে, কিন্তু ভূতনাথের মেধা তেমন ভালো নয়। পিতা কৃষ্ণকান্ত কবিরাজ কিন্তু তাকে আয়ুর্বেদ শাস্ত্র পড়াতেই বদ্ধপরিকর। তোমার ছেলের বুদ্ধি শেষ পর্যন্ত বলদ দিয়ে টানতে হবে দেখছি। ঠিক সেই রকম। কি রকম? তবে গল্পটা বলি শোনো। এক ছোড়াকে দোকানে পাঠিয়েছিল বাতাসা আনতে। দোকানে গিয়ে ছোড়া বলল, মোটে 5খানা। দোকানি খেপে উঠে বলল, 5খানা নয় তো কি 25খানা দেবে? ঘির দর জানিস আজকাল? ছোড়া লজ্জা পেয়ে চলে এলো। বাড়িতে বললে, কিরে মোটে 5খানা বাতাসা এনেছিস 1 পয়সায়? ছোড়া বললে, তাই দিলে মা। বললুম তা। দোকানদার তেড়ে উঠে বললে, ঘিয়ের দর জানিস আজকাল? শুনে গিন্নির গালে হাত উঠে গেল। অবাক হয়ে বললেন, কি বদমাস দোকানি গো, ঘির দর বেড়েছে তাতে বাতাসার কি? হা হা হা, তোমার ছেলেরও হয়েছে সেই অবস্থা। বলছে পড়বো কবিরাজি, তাতে ব্যাকরণের কি দরকার? আয়ুর্বেদ শাস্ত্র খাঁটি সংস্কৃত ভাষায় লেখা। প্রথমে ব্যাকরণ, এরপর সাহিত্য, কাব্য, অলঙ্কার, ন্যায় প্রভৃতি, তারপর শাস্ত্র। ঠিক আছে, ও তো জানে না, তুমি তোমার মতো করে শিখিয়ে নিও। পিতা কৃষ্ণকান্তের হাত ধরে ভূতনাথ আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করতে থাকল। পাশাপাশি কৃষ্ণকান্ত ছেলের বিয়ের জন্য পাত্রীও খুঁজতে থাকল। বিবাহের পূর্বে কৃষ্ণকান্ত কিছুটা বিষয় বুদ্ধির আশ্রয় নিলেন। বৈবাহিক মহলে প্রচার করে দিলেন ভূতনাথ কলকাতার বিখ্যাত কবিরাজ শ্রী গোকুল কৃষ্ণ দত্তগুপ্ত মহাশয়ের প্রিয়তম ছাত্র। ব্যাকরণ ও সাহিত্য প্রভৃতি সমাপ্ত করে মূল শাস্ত্র অধ্যয়ন করছে। তাই বিয়ের সময় পাত্রীপক্ষর কাছ থেকে 700 টাকা পণও চেয়ে বসলেন কৃষ্ণকান্ত। 9 বছর বয়সী মণিমালিকার সাথে ভূতনাথের বিয়ে হয়ে গেল। কি হলো, চুপ করে বসে আছো যে? বাড়ির জন্য মন খারাপ করছে নাকি? বাড়ির জন্য খুব মন খারাপ করছে। দূর বোকা মেয়ে, এটাই তো তোমার বাড়ি। আজ থেকে এই বাড়িটাই তোমার বাড়ি। দেখ, এ তো তোমাদের বাড়ি, আমার বাড়ি তো পলাশ পায়। তা বটে, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে সে বাড়ি তোমার দাদা বৌদির, এ বাড়ি তোমার। তারপর যখন ছেলে পুলে হলে দেখ, কিছু বলো, চুপ করে থাকলে হবে? আচ্ছা, তোমার এমন বিচ্ছিরি নাম কেন? ভূতনাথ। স্বামীর নাম নিয়ে ওই রকম রসিকতা করতে নেই, জানো না তুমি? না, জানা ছিল না। তুমি বৌদি না ছাই? তুমি একদম ভালো বৌদি নয়। বললুম দুটো আম ছাড়াও, নুন লঙ্কা মেখে খায়, তখন তো কথা কয়ে হলো না। আর এখন দাদার সঙ্গে দেখা হয়েছে আর সোহাগের হাসি হচ্ছে, এই বয়সে ঢের শিখেছো। বেশ বেশ, ঝগড়া করার কি আছে, চলো দিচ্ছি গে। বউ, ও বউ, এদিকে শোন দেখি একবার। মা ডাকছে, আমি এখন যাই, তোমাকে পরে আম মেখে দেব। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো আম খাবো। ঠিক আছে, কাল দুপুরে তাহলে মেখে দেব। কি মা, ডাকছিলে? নারকেল নাড়ু করেছি, খাবি? নারকেল নাড়ু? গুড়ের নারকেল নাড়ু নাকি? আমি খুব ভালোবাসি যে। হ্যাঁ রে, গুড়ের নাড়ু। বস দেখি এখানে, বসে খাওয়া দেখিনি, আমি চোখ ভরে তোর খাওয়া দেখি একটু। ছোট্ট মণিমালিকা এভাবেই সবার প্রিয় হয়ে ওঠে। কিন্তু এই সুখ মণিমালিকার কপালে বেশি দিন সইল না। মণির জ্বর হলো, উজ্জ্বল মণি ম্লান হয়ে গেল। কৃষ্ণকান্ত নারী দেখে বড়ি দিলেন। তাতে জ্বর ছাড়ল বটে, কিন্তু প্রাণ রক্ষা হলো না। শেষ রাত্রে হঠাৎ ভেদ বমি আরম্ভ হলো। বেলা 2টোর সময় মণির নাড়ি ছেড়ে গেল। সিথি ভরা সিঁদুর আর লাল পেরে শাড়ি পরে আলতায় পা রাঙিয়ে খেলার পুতুল একরত্তি মণি কাঠের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মাতঙ্গিনী চোখের জল মুছে স্বামীর সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ গো, এক ফোঁটা ওষুধও তো দিলে না। দিলেও ফল হতো না, বুঝেই দিইনি। যম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনি। কি করছো মা? এই তো বাবা,
রান্না করছি। তুই স্কুলে যাবি তো, দুটো গরম ভাত খেয়ে যাস। আজ স্কুলে যেতে ভালো লাগছে না মা। রোজ রোজ স্কুল কামাই করলে হবে বাবা? যা হবার তা তো হয়ে গেছে, ভুলতে হবে আমাদেরকে এবার। তুমি কি ভুলতে পেরেছো মা? আমি সব দেখেছি মা। তুমি রান্নাঘরে শোবার ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে কাঁদো। মেয়েটা বড় ভালো ছিল রে, সব সময় কি সুন্দর পুতুলের মতো চারিদিকে ছুটোছুটি করে খেলে বেড়াতো। ও যেন আমার নিজের পেটের মেয়ের মতো ছিল। ভগবান তো আমাকে মেয়ের সুখ দেয়নি, তাই ওকেই আমার কাছে পাঠিয়েছিল। কিন্তু সে সুখও বেশি দিন রইল না। আচ্ছা দেবনাথ, তোর দাদা কোথায়? তাকে তো ঘর থেকে বের হতেই দেখছি নে। দাদা তো ঘরে বই পড়ছে। যে ছেলে বই দেখলে ছুটে পালায়, সে সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়ে রয়েছে। দুজনে ভালো খুব বন্ধু হয়ে গিয়েছিল, বুঝলি? কি ব্যাপার, তোমরা এখনো সেই একই বিষয় নিয়ে পড়ে রয়েছো দেখছি। সংসারে তো শোকতাপ আছেই, তাই বলে তাকে আঁকড়েই পড়ে থাকতে হবে? আমি ভূতনাথের আবার বিয়ে দেব। আবার? হ্যাঁ, সামনের ফাল্গুনেই আমি বিয়ের দিন ঠিক করে এসেছি। সব কথা পাকা হয়ে গেছে। এত তাড়াতাড়ি আবার বিয়ে? ভূতনাথকে একটু সামলে নিতে দাও। আমরাই তো এখনো প্রথম বউয়ের শোক ভুলতে পারিনি। স্বয়ং মহাদেব দুবার বিয়ে করেছিলেন, আর ভূতনাথ পারবে না? কৃষ্ণকান্তের কথাই শেষ কথা। বিয়ে স্থির হলো। এবার পণ 500 টাকা। কিছু লোকসান গেল। মণি মরে গিয়ে পাত্র হিসেবে ভূতনাথের জীবনে কিছু খাদ মিশিয়ে দিয়ে গেছে। কিন্তু বউটি এবার আরও ভালো, চমৎকার দেখতে। নতুন বউয়ের এই সুন্দর রূপ দেখে সবাই তাকে ভালোবেসে ফেলল। কিন্তু এই বউটার একটু দেমাগ বেশি। তোমার আর বাপের বাড়ি যাওয়া হবে না বাবু। কেন? আমি কি তোমার কেনা ঝি নাকি? দুদিন বিয়ে হতে না হতেই বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে? না না বউ, আমি সে কথা বলিনি। তুমি ভুল বুঝলে। আসলে আমি তোমার মুখখানা চোখের আড়াল করতে পারবো না, সেই জন্যই বলছিলাম। তুমি বাপের বাড়ি যাবে না তো কি করবে? নিশ্চয়ই যাবে মা, আমি তো এমনি বলছিলাম। ভূতনাথ আস্তে আস্তে আরও উচ্চস্তরের বই পড়ে আয়ুর্বেদ স্বাস্থ্য আয়ত্ত করতে থাকলো। কিন্তু অনুপমা নাক ছিটকোয়। কবিরাজি করে কি হবে শুনি? কেন? কবিরাজি তো আজকাল বেশ ভালো মানের কাজ হয়েছে, পয়সাও ভালো। তাহলে মন্দ কি? তা জানি, কিন্তু কলকাতায় গিয়ে বসতে পারবে? দেশেও তো বেশ পয়সা আছে। দেশে? তবে যেন আমাদের গাঁয়ের সেই বনমালী কবিরাজের মতো হইও না। তার তো নেংটি ঘোচে না। আমরা তাকে বলি গোবরেজ মশাই। কবিরাজি সে নিজেও বড় শ্রদ্ধার চোখে দেখে না। কিন্তু স্ত্রীর মুখে এই অবজ্ঞার কথা শুনে সে কষ্ট পেল। কিন্তু অনুপমা মনই নয়। অনুপমাকে ধমক দিলে ধমকের প্রতিধ্বনি সঙ্গে সঙ্গে আসবে। তাই ভূতনাথ চুপ করে গেল। তোমার নামটা কি রেখেছিল? বাবা রেখেছিলেন। নামের মানে তো মহাদেব, তাই না? আসি এখন। জড়িবুটি পাকে চাপিয়ে এসেছো বুঝি? তা এসো। হে ভগবান, ছেলেটাকে ভালো রেখো, আর কষ্ট দিও না ওকে। মা, তোমার জন্য দুটো হিমচের বড়া ভাজবো? ভালো লাগবে জ্বর মুখে। না, খাবো না, কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না। তোরা খাও ওই তেতো পোড়া বড়া। পেয়ারা খাবে নাকি বৌদি? তাহলে গাছ থেকে পেড়ে এনে দেবো। তুই খা তোর পেয়ারা। ধর, আমারই কেন জ্বর হলো? এত লোক থাকতে আমারই জ্বর হতে হলো? আমি থাকবো না এখানে, তোরা থাক। আমি বাপের বাড়ি যাব। তোরা সবাই খুব খারাপ। আগের বৌদিটাই ভালো ছিল, এর যেন শুধু দেমাক আর পাগলাপো না। ওষুধটা খেয়ে নাও মা, বাচ্চাদের মতো অমন করছো কেন? কি? আমি বাচ্চা? তুই বাচ্চা, তোর 14 গোষ্ঠী বাচ্চা। বৌমা, অনেকক্ষণ থেকে তোমার অনেক নোংরামি সহ্য করছি। এসব কি হচ্ছে কি? সামান্য একটু জ্বরে তুমি একেবারে দক্ষযজ্ঞ বানিয়ে তুলেছো। স্বামীকে ধরে মারছো, দেওরকে গালাগালি করছো, আমাকে অপমান করছো। এসব কি হচ্ছে কি? আমার জন্য এক্ষুনি মাংস কষে এনে দাও, আমি খাবো। ঠিক আছে, তা না হয় আনছি, কিন্তু এই জ্বর গায়ে অত গুরুপাক খাবার খাওয়া কি ভালো হবে বৌমা? আমি খাবো বলেছি মানে খাবো, আমার এক্ষুনি চাই, তবেই আমি খাবো। ঠিক আছে, আনছি। বৌমাকে এই ওষুধটা খাইয়ে দাও, এতে জ্বর ভালো হবে। ঠিক আছে, রেখে যান, খাইয়ে দেব। যাই হোক, বহু তাণ্ডব কাণ্ড দেখিয়ে জ্বর ছাড়ল। কিন্তু সেই দিনই ভোররাত্রে ভেদ বমি আরম্ভ হয়ে
বিকাল নাগাদ অনুপমা মণিমালিকার মতোই মারা গেল। ভূতনাথ নতুন আর একটা আঘাত পেল। মণির মৃত্যুতে যা সে পায়নি। মণি তার যৌবনের সহচরী ছিল না, সে ছিল খেলার সামগ্রী, স্নেহের জিনিস, মিষ্টি দৌরাত্মের পাত্রী। কিন্তু অনুপমা যৌবনের সাথী। বিবাহে তার আর ইচ্ছা নেই। কৃষ্ণকান্ত কিন্তু এবারেও ছাড়ল না। বাবা, আমায় মার্জনা করুন। বিবাহে আমার আর রুচি নাই, বরং দেবনাথকে ধরুন। সে সকল বিষয়ে আপনার স্বাদ পূরণ করবে। দেবনাথের এখনো বয়স আছে, তাছাড়া তার বিয়ে হয়ে গেলে তোমার বিয়ে হওয়া মুশকিল হবে। একা একা তো আর বাঁচা যায় না। এছাড়া তোমার মায়েরও বয়স হচ্ছে, তারও তো একটা সহকর্মী চাই। ভূতনাথের বিয়ে ঠিক হলো। পণ ও পাত্রী ঠিকই ছিল। এবারে পণ 800 টাকা। মেয়ের রং একটু কালো, তাই পাত্রীর বাবা বেশি পণ দিতে রাজি হয়ে গেল। শুভ দিনে বিয়ে হয়ে গেল। বউ কেমন হয়েছে গো? মা আমার কালো, কিন্তু কালোতে খুব সুন্দর মানিয়েছে। লক্ষ্মীটি আমার ঘরের। এই বৌদি আসল বৌদি। আগের দুটো ভালো ছিল না। প্রথমটা নেহাত ছোট, তাই গরজ বুঝতো না। তারপরেরটা ছিল বদমেজাজি। এইটাই বেশ। ভালো বলিসনি, উপরওয়ালা সহ্য করতে পারবে না, নজর লেগে যাবে। ভালোবাসলেই যদি পালিয়ে যায় ফাঁকি দিয়ে। তুমি সব সময় এত দূরে দূরে থাকো কেন? কিসের এত সংকোচ তোমার? আমি তো কালো। তোমার আগের বউ দুটো শুনেছি তারা নাকি খুব সুন্দরী ছিল। তাতে কি হয়েছে? তুমি কালোতেই ভালো। জানো, মা তোমায় খুব ভালোবাসে, পুরো নিজের মেয়ের মতো। এখনো এই বয়সে মা তোমার রান্না করতে দেয় না, সব সময় আদর যত্ন করে কাছে বসিয়ে রাখে। তবে এতে কিন্তু আমার ভারী লজ্জা করে। আমি তো সব কাজই করতে পারি, কিন্তু মা আমায় কিছুই করতে দেয় না। কিন্তু মায়ের তো বয়স হয়েছে, মায়ের সেবা যত্ন পাওয়াটাও এই বয়সে খুব দরকার। বেশ তো, করো না, খুশি হবে। জানো, মা আগে কখনো কারোর থেকে সেবা যত্ন পায়নি। তুমি করলে মা খুশিই হবে। মাঝে মাঝে কৃষ্ণকান্তের নামে মানি অর্ডারের টাকা আসে। কে পাঠায়, কেন পাঠায় কেউ জানে না। কিন্তু একদিন ভূতনাথের কাছে ধরা পড়ে গেল। বিনাপানির পিতা টাকা পাঠায় 10টা টাকা করে, মেয়ের কালো রঙের জরিমানা বাবদ। আমার শ্বশুর মশাই তোমাকে 10 টাকা পাঠিয়েছেন কেন? তোমাকে বোধহয় সাহায্য করেছেন। উনি অমায়িক সজ্জন ব্যক্তি। তিনি একটা চিঠিতে একবার লিখেছিলাম তোমার কথা, যে শ্রীমানের বড় টানাটানি। তাই বুঝি তিনি মেয়ে জামাইকে। তুমি যাও, এখন বাইরে রোগী অপেক্ষা করছে। ভূতনাথ সবই বুঝতে পারে, তাই সে তার শ্বশুরকে টাকা পাঠানো নিষেধ করে দেয় চিঠি লিখে। কিন্তু এতে রাগে কৃষ্ণকান্ত ভূতনাথের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। কিছুদিন পর বিনাপানির জ্বর হয়। জ্বর অল্প, কিন্তু তাতেই মাতঙ্গিনীর বুকের ভেতর পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা জমে ওঠে। আর দুটো এমনি করেই মায়া কাটিয়েছিল। হে মধুসূদন, বিনাপানিকে রক্ষা করো, আমায় বারবার এই একই দাগা দিও না। বৌমা কেমন আছো? ভালো আছি বাবা। কিছু খেয়েছো? খেয়েছি। কখন? এই তো এক্ষুনি খেলাম। তবে কিছুক্ষণ বাদে এই ওষুধটা খেয়ে নিও। জ্বর যদি আবার আসে তবে ছেলে মানুষ বড় কষ্ট পাবে। আগে থেকেই সাবধান হওয়া ভালো। এই খাটের পার কাছে রইল কাগজ ঢাকা, নিজে উঠে খেয়ে ফেলো। আচ্ছা। বাবা এসেছিল দেখলাম, তিনি কি কিছু ওষুধ দিয়ে গেলেন? হ্যাঁ, কেন? খাওনি তো? না, কেন বলো না? সে ওষুধ কোথায়? খাটের ওই পাওয়ার কাছে ঢাকা দেওয়া আছে। আয়ুর্বেদ আমারও কিছুটা শিক্ষা হয়েছে বাবা, আর একই ভুল আমি করি না। এই বউটার পরমায়ও আছে, তাই কলেরায় মরল না বাবা। পারেন তো নিজেই খেয়ে ফেলুন।